হ্যাপি নিউ ইয়ার। কাকতালীয়ভাবে বছরের প্রথম দিনই স্যাটারডে নাইট স্পোর্টস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা জানেন বছরের প্রথম দিনই মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ৩৬৫ দিনে হয় বছর। এবছর অন্তত ৫৩ ম্যাচে ৯৭ দিন মাঠে থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। বলতে পারেন মহাব্যস্ত এক বছর। বিশ্বাস হচ্ছে না হয়তো, কিন্তু আসলেই কিন্তু তাই। আমাদের আজকের বিষয় ২০২২ টাইগারদের মহাব্যস্ততার বছর। স্টুডিওতে আলোচনার জন্য আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আর আপনাদের সাথে রয়েছি আমি মাজুর মোর্শেদ। আমরা আলোচনা শুরু করতে চাই লিপু ভাই, বছরের প্রথম দিনই আপনাকে পেয়েছি। বছরের প্রথম দিনই আপনি স্যাটারডে নাইট স্পোর্টসে এসেছেন। বছরের প্রথম দিনই বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নেমেছে এবং বছরের প্রথম দিনই বাংলাদেশ ক্রিকেট দল যে পারফরমেন্সটা দিয়েছে সেইটাকে যদি শুরুতে বলতে বলা হয়, প্রথম দিন শেষে বাংলাদেশকে ইভালুয়েট করতে বলা হলে মাউন্ট মঙ্গানুই টেস্টে কি বলবেন? নেহাত বন্ধ অবস্থা নেই। আমি যেহেতু দেশের বাইরে নিউজিল্যান্ডের মতো একটা জায়গায় দিন শেষে 5 উইকেটে নিয়ে মানে একটা ভালো অবস্থায় রেখেছে। আমাদের দুজন সেরা খেলোয়াড় নেই দলে, দুজন ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার, সেখানে অনেকেই সেই কন্ডিশনে এর আগে তেমন একটা বল করেনি যারা আমাদের অ্যাটাকের দিকে তাকাই। তো আমি বলবো যে নেহাত মন্দ না। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে আমার অবজারভেশনটা ছিল যে ফার্স্ট আওয়ারটায় যদিও আমরা পরিসংখ্যান দেখি যে ওভার প্রতি রান অনেক টাইট ছিল, বাট আই থিঙ্ক আমরা ওই জায়গায় সবচেয়ে বাজে বল করছে। বিকজ ইফ ইউ ক্যালকুলেট ওই 1 ঘন্টায় যদি ৬০-৭০টা বল হয়ে থাকে, কয়টা ব্যাটসম্যানকে তুমি খেলাইতে পারছো, দ্যাট ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গায় আমি বলি না অন্য কিছু, বাট রিচার্ড হ্যাডলির যেমন ছিল যে কোনো একটা টেস্ট ম্যাচে ফার্স্ট বলটা যদি কোনো ব্যাটসম্যান না খেলে তাহলে হি ওয়াজ ভেরি আপসেট, বিকজ ব্যাটসম্যান ইজ নট শিওর অ্যাবাউট দ্য বাউন্স অফ দ্য উইকেট, দ্য পেস অফ দ্য উইকেট, দ্য সুইং অফ দ্য উইকেট। সো স্ট্র্যাটেজিক্যালি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা বল খেলতে চায়নি, আমরাও দূরে বল করছি, আমরা ক্লোজ টু দ্য স্টাম্প করতে পারিনি, যেটাতে ফার্স্ট উইকেটটা প্রডিউস করলো। হি হ্যাড টু প্লে, তাকে খেলতে হয়েছে। সো যে বলগুলোতে খেলতে হয়েছে সেই বলগুলোতে তারা কিছুটা শিখেছিল অথবা কোনো অপরচুনিটি ক্রিয়েট হওয়ার সম্ভাবনা হতো। সো এইখানে আমি মনে করি যে বোলিং কোচের দায় অনেক। দিন শেষে দ্যাট ইজ মাই পয়েন্ট, আই এম নট হ্যাপি অ্যাট অল উইথ দ্য ফার্স্ট আওয়ার বোলিং। ডে বাই ডে তারা কিন্তু ড্রাইভ খেলতে পারছে, 4 পেয়েছে, পুল খেলেছে প্রথম দিকে, ইট ওয়াজ নট কানেক্টিং, ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন টু ব্যাট অন, টু সার্ভাইভ। আই ডোন্ট নো আমরা যদি ব্যাটিং করতাম আমরা ওই জায়গায় কতখানি অ্যাডাপ্ট করতে পারতাম, বাট দে হ্যাভ অ্যাডাপ্টেড দিস ইয়াং বয়েজ। তারাও খুব সিনিয়র প্লেয়ার না, ইয়াং অ্যান্ড কনওয়ে, বাট দে অ্যাডাপ্টেড ওয়েল, লোভ সংবরণ করতে পেরেছে। এবং ওই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের বোলারদেরকে প্রতি 6টা ওভারের মধ্যে 5টা বল যেন খেলতে বাধ্য হয়, এই কাজটায় কোচ ব্যর্থ হয়েছে, বোলিং কোচ। বাট ডাউন দ্য লেগ বল করেনি, দ্যাট ওয়াজ দেয়ার। বোলিংয়ের লাইন একটা দিক ঠিক ছিল, কিন্তু এওয়ে করে দে ওয়ার ভেরি হ্যাপি উইথ দেয়ার ওভার প্রতি রান কতটুকু খরচ করলো সেটার প্রতি। বাট আমরা আরও উইকেট নিতে পারতাম। ওই একটা জায়গায় আমার কাছে আজকে মানে একটু ব্যাকফুটে মনে হয়েছে। টেস্ট ম্যাচ, রান তো করবেই, জুটি হবেই, তারা হোম টিম, জানে হোমের কন্ডিশন কীভাবে অ্যাডাপ্ট করতে হবে, তারা হোম কন্ডিশনে কীভাবে অ্যাডাপ্ট করতে হয় সেই জিনিসটা কিন্তু আমি জানি না আমাদের ব্যাটসম্যানরা এটাকে ফলো করেছিল কিনা। খেলা দেখেও কিন্তু অনেক কিছু শেখা যায়। আমার মনে হয় এই পার্টটুকু দেখার এবং শেখার ছিল। রাহুল ভাই, লিপু ভাই বলছিলেন ওটিস গিবসন আছে কিন্তু কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বোলাররা যেভাবে বল করেছেন তিনি তাতে খুশি, কিন্তু লিপু ভাই সমালোচনা করছিলেন যে হয়তোবা বোলাররা আরো একটু ক্লোজ টু দ্য স্টাম্প করলে হয়তো আরো 1-2টা উইকেট পড়তে পারতো। টম লাথাম, তিনি বাংলাদেশের বিরুদ্ধে দারুণ সফল একজন ব্যাটসম্যান, তো তার উইকেটটা যখন শরীফুল একবার শুরুতে নিয়ে নিল, তো বাংলাদেশ মোমেন্টাম তো বাংলাদেশের পক্ষেই ছিল, তো সেটা তো পিক করা যায়নি। তো আসলে দিন শেষে কি বলার রয়েছে? এক্সপিরিয়েন্সের অভাব। আমি যতটুকু বললাম যে যারা বোলিং করেছে এখানে দেখেন আপনি তাসকিন বাদে অনেকদিন পরও এখানে এসছে, এক
2 নম্বর হলো যে শরীফুলও খুব বেশি দিন টেস্ট ক্রিকেট খেলে নাই, খুব রিসেন্টলি সে বাংলাদেশ টিমে খেলেছে। এই দুইটা পেস বল। রাহি তো আলটিমেটলি আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আরও বেশি ও যতদিন ধরে সামনে থেকে বল করেছে, যেটা লিউ ভাই বললো যে না আউটসাইড দ্য অফ স্টাম্প, ও কিন্তু দুটা সুইংই করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সে ওই জায়গাটায় সফলও হতে পারে না। ওর জন্য তো এটা ফেভারেবল কন্ডিশন, তাকে একাদশে রাখা হয়। হ্যাঁ, আর তাকে ওর জন্য ফেভারেবল কন্ডিশন। আমি ওটাই বলছিলাম যে এখানে যদি রাহি আপনার হিসেবে থাকতে পারতো তাহলে এটার রেজাল্টটা একটু অন্যরকম হতো, কারণ ওর তো দুটো সুইং থাকতো আর ও একটু এক্সপিরিয়েন্সও ছিল। ইনজুরির কারণে হয়তো সে ঠিক মতন হয়তো বেস্ট ইলেভেনে হয়তো আসতেও পারেনি। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে তাসকিনকে আর একটু বেশি খেলানোর দরকার ছিল, বল খেলানোর দরকার ব্যাটসম্যানকে, যেটা লিউ ভাই বললেন যে আউটসাইড দ্য অফ স্টাম্প, পেসের দিকে সে খুব বেশি জোরে দিয়েছে, শর্ট বল বেশি করেছে। বাট দিন শেষে অটিস গিবসন যে জিনিসটা বলেছে যে না 5টা উইকেট পড়েছে, 200 and something রানস, এই ফার্স্ট দিন অনুযায়ী আলটিমেটলি তারা সফল হয়েছে, এটা ওনার ধারণা। কিন্তু আপনি দেখেন দুটো পার্টনারশিপ, একজন 100 একজন 50, তাতেই কিন্তু 200 and something। এখনও দুইটা ব্যাটসম্যান কিন্তু আলটিমেটলি যে দুজন আউট হয়েছে তারা কিন্তু সেট হয়ে আউট হয়েছে। যেটা বোল্ড আমাদের ইবাদত করেছে সেটা কিন্তু প্লেড অন বোল্ড আলটিমেটলি দিনের শেষে। তো সেক্ষেত্রে আমি বলবো যে খুব বেশি যে সফল হয়েছে তা আমি বলবো না, তাতে সকালের যে সেশনটা সেটাতে খেলানোটাই খুব বেশি প্রয়োজন ছিল। এবং এটা কিন্তু প্রথম থেকে না, এর আগের টেস্টেও আমরা দেখেছি যে আউটসাইড দ্য স্টাম্প নিজেদের ঘরের টেস্টেও আমরা এখানে দেখেছি, লাস্ট টেস্টটাও এখানে সামনের থেকেই দেখেছি। এবং আপনি যদি দেখেন যে থ্রু আউট দি ইয়ার যদি আপনি টেস্ট যে জায়গা থেকে আপনারা খেলেছেন তাতে পেস বলার যে খুব বেশি সফল হয়েছে এক্সেপ্ট জিম্বাবুয়ে কন্ডিশন বাদে, আমি বলবো না যে পেস বলাররা খুব বেশি সফল খুব বেশি না, আলটিমেটলি সফলই হয় না, ডাইরেক্টলি বলাই যায়। এক্স্যাক্টলি, আমি বাবুর কাছে যেতে চাই যে রাহুল ভাই বলছিল যে পেস বোলাররা সে অর্থে সফল হয়নি, কিন্তু আমরা দেখেছি যে তাসকিন খুব ভালো কামব্যাক করেছে। গত বছর যে 3টা টেস্ট সে খেলেছে, এই 3 টেস্টে 13টা উইকেট সে পেয়েছে। এটা তো আমরা সাধারণত আমাদের পেস বোলারদের কাছ থেকে এটা দেখি না, তো তার কাছে তো প্রত্যাশা ছিল অনেক বেশি। তাসকিনকে আজকে কেমন দেখলেন? আর আমরা জানি যে মাউন্ট মঙ্গানুয়ে সবশেষ যে টেস্টটা নিউজিল্যান্ড খেলেছিল সেটা ছিল পাকিস্তান এগেনস্টে, তারা কিন্তু পাকিস্তানকে হেসে খেলেই হারিয়েছিল। তো এটা তো আসলে ওদের জন্য ফেভারেবল ভেন্যু, এখানে আসলে বাংলাদেশ কতটা কম্পিট করতে পারে? না, ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি তাসকিনের কথা বললেন, যেটা মঞ্জুর, যে তাসকিনের কাছ থেকে প্রত্যাশা আরেকটু বেটার ছিল। লিউ ভাই তো একদম একেবারে এইভাবে বললেন যে আমরা ফার্স্ট ওভারে যখন খুব আর্লি একটা ব্রেক থ্রু পেলাম তখন হয়তো ব্যাটসম্যানকে আরও যদি আমরা জাস্ট অফ স্টাম্পের বাইরে বা অফ স্টাম্পের আশপাশে খেলাতে পারতাম তাহলে হয়তো একটা কট বিহাইন্ড বা স্নিক হওয়ার একটা চান্স থাকতো। বাট যেটা হয়েছে যে আমি যেটা বলতে চাচ্ছি যে তাসকিন তার শেষ 3 টেস্টে 13-14 উইকেট নিল। তাসকিনের আসলে কয়টা টেস্ট খেলেছেন? এবং নিউজিল্যান্ডের কন্ডিশনে আপনি বাংলাদেশের যারা খেলেছেন, ইবাদত প্রথম, শরীফুল তো ডেফিনেটলি প্রথম। কাজেই যেটা হয়েছে যে নিউজিল্যান্ডের উইকেট আর আমাদের উইকেট, এই উইকেটে আমাদের উইকেটে যেটা হয়, আপনি যদি অফ স্টাম্পের বাইরে বা অফ স্টাম্প অ্যারাউন্ড অফ স্টাম্প 4th স্টিকে বল করেন, যদি মুভমেন্টও থাকে, আমাদের তো মুভমেন্ট কম এবং আমাদের একেবারেই ন্যাচারাল মুভমেন্টটা হয় না। কাজেই আমাদের উইকেটে যেটা হয়, আমাদের উইকেটে যে লাইনে যে লেন্থে বল করে আমাদের ব্যাটসম্যান বোলাররা মোটামুটিভাবে ব্যাটসম্যানকে বেঁধে রাখতে পারেন বা কম রান দেন, সেটা ওইখানে গিয়ে সেটা হবে না। কিন্তু ওইখানে কিছুটা আপনাকে রিস্ক নিতেই হবে, যেটা লিউ ভাই বললেন যে আমাদের বোলাররা একটু বাইরে বল করছে, সেটা কিন্তু মূলত হচ্ছে যে আমি ঠিক ভয়ে বলবো না, শঙ্কায়, যে আমি যদি একটু ক্লোজ টু ব্যাটসম্যান বা ক্লোজ টু ব্যাট বল করি হয়তো বা ড্রাইভ খেলে 4 একের পর এক 4 বের করে নেবে। কাজে এগুলো হচ্ছে কি আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপার। যেটা রাহুল বললেন, আমি রাহুলের সঙ্গে একমত যে আমাদের পেস বলাররা যারা খেলেছেন তাদের 3 জনের মিলে সাকুল্যে কটা টেস্ট, এবং নিউজিল্যান্ডে তারা কয়টা টেস্ট খেলেছেন। নিউজিল্যান্ডের কন্ডিশনে আসলে আপনি যেটা বললেন যে এই মাউন্ট মঙ্গানুয়ে নিউজিল্যান্ড হেসে খেলে পাকিস্তানকে হারিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে আমরা একেবারে সেই ছোটোবেলা থেকে দেখে এসেছি, সেই লিউ ভাই রিচার্ড হ্যাডলির কথা বললেন, সেই স্নেডেন ছিলেন, চ্যাটফিল্ড ছিলেন, সে তাদের আমল থেকে দেখে এসেছি যে নিউজিল্যান্ডের এই উইকেটগুলো এরকমই কন্ডিশন, আপনি গেছেন আমিও গেছি, যে কন্ডিশনটাই হচ্ছে এরকম যে আপনার হেভি উইন্ড থাকে সবসময়, কনকনে ঠান্ডা, তার সঙ্গে একটু উইকেটের বাউন্সটাও বেশি থাকে, মুভমেন্টও হয়। কাজে এই জায়গাটাতে আসলে যেমন ব্যাটসম্যানরাও এই সাবকন্টিনেন্ট থেকে গিয়ে বিভ্রান্তিতে পড়ে যান,
বোলাররাও ঠিক আসলে কোন লাইন এবং কোন লেন্থে বল করলে ব্যাটসম্যানকে বিব্রত করতে পারবেন, উইকেটের সম্ভাবনা থাকবে, এইটা আসলে বুঝতেই সময় লেগে যায় এবং এই বুঝতে বুঝতেই দেখবেন এই সিরিজটা শেষ হয়ে গেছে। কাজে আমি যেটা বলবো বাংলাদেশের বোলারদেরকে, আমি ইভেন তাসকিন সহ কাউকেই খুব বেশি সমালোচনা করব না, বরঞ্চ আমি বলবো যে তারা যেটা গিবসন বলেছেন, লিপু ভাইয়ের কথার সাথে সুর মিলিয়ে একদম সামারাইজ করে দেই, যে প্রথম ঘন্টায় আরেকটু আমরা যেহেতু আর্লি উইকেট পেয়েছি, আরেকটু রিস্ক নিয়ে বল করলে হয়তো বা ব্যাটসম্যান হয়তো ড্রাইভ খেলে হয়তো 4 বেরিয়ে আসতো, উইকেটেরও চান্স হতো এজ নিয়ে, সেটা আমরা করতে পারিনি। অ্যাপার্ট ফ্রম দ্যাট সারাদিনের আমার মনে হয় বোলিং যেটা হয়েছে, আমাদের পেস বোলারদের সেই একই কথা, তাদের যে এক্সপেরিয়েন্সে যে ঘাটতি এবং নিউজিল্যান্ড কন্ডিশনে না খেলার যে অভিজ্ঞতা, সেইটা থেকে মিলে ধরলে আমি বলবো যে খারাপ করেননি আসলে আমাদের পেসাররা। দিন শেষে বলছেন যে খুব বেশি খারাপ করেনি, কারণ নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে খুব বেশি রান নেই, অন্তত সাধারণত আমরা দেখি একদিনে 300-র বেশি রান এখন হর হামেশায় ওঠে, সেটা হয়নি, মানুষের বোলাররা হয়তো আটকে রাখতে পেরেছে। দর্শক, আমরা বলছি যে বাংলাদেশ ক্রিকেট দলের খুব ভয়াবহ এক ব্যস্ততম বছরেই 2022। আমরা একটু আলোচনায় ফিরবো, সেখানে ফিরবো যে মাউন্ট মঙ্গানুই টেস্ট নিয়েই ফিরবো, কিন্তু দেখে নিতে চাই যে এই বছরটা বাংলাদেশের আসলে কতটা ব্যস্ততম। সেটা যদি আপনাদেরকে দেখাই মাসওয়ারি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কেমন যাবে বছরটা এবং সেখানে ভালো শুরুটা কতটা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে নিউজিল্যান্ড সফরে রয়েছে বাংলাদেশ এবং বছরের প্রথম দিনই তারা মাউন্ট মঙ্গানুই টেস্ট শুরু করেছে। এখানে আরও একটি টেস্ট খেলবে, 2 টেস্টের এই সিরিজটা নিউজিল্যান্ডে। এরপরে জানুয়ারি ফেব্রুয়ারিতে বিপিএল শুরু হচ্ছে, যেটা 34 ম্যাচ সব মিলিয়ে। তো এইটা বাংলাদেশের সমস্ত ফোকাস থাকে কিন্তু বিপিএলে, যখন এইটা মাঠে গড়াবে। তো সেই সময় ন্যাশনাল টিমের ক্রিকেটাররাও কিন্তু বিপিএলে ব্যস্ত থাকবেন এবং সেই সময় কিন্তু কোনো সিরিজ বাংলাদেশের নেই। এরপর আমরা দেখছি যে ফেব্রুয়ারি মার্চে আফগানিস্তান আসবে এবং তারা বাংলাদেশের মাটিতে 3টা ওডিআই খেলবে, 2টা টি20 খেলবে। এরপর মার্চ এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ, সেখানে 2টা টেস্ট, 3টা ওডিআই খেলবে। এপ্রিল মেতে শ্রীলঙ্কা আসবে বাংলাদেশের মাটিতে 2টি টেস্ট খেলতে। আমি একটু লিপু ভাইয়ের কাছে যেতে চাই। লিপু ভাই, এই যে মাসওয়ারি, কোনো মাস কিন্তু খালি নেই। আমরা প্রথম যে মে পর্যন্ত যে দেখছি এবং টানা এখানে অন্তত 5টা বড় বড় মানে সিরিজ বিপিএল সহ, এর মধ্যে 2টো হচ্ছে হোমে, ইনফ্যাক্ট 3টা হোমে বিপিএল সহ। তো এই যে ব্যস্ততা, সেটা নিশ্চয়ই ক্রিকেটারদের মাথায় রয়েছে। তো বছরের শুরুতে এই যে ভালো পারফর্ম করাটা, এবং নিশ্চয়ই আমরা প্রচুর ক্রিকেটারকে এবছর হয়তো বা অভিষেক হতে দেখব। তো সব মিলিয়ে আসলে কি বলার রয়েছে আপনার? আসলে স্নো ক্রিকেট, এটা 20 বছর আগে যদি আইসিসি বলি কিংবা কিছু বলতো, কিংবা প্লেয়ার্স অ্যাসোসিয়েশন যদি কথা বলি, স্টেটের বলে কাটা দিয়ে দিত যে প্লেয়ারদের একটা সোশ্যাল লাইফ আছে, প্লেয়ারদের একটা ফিজিক্যাল ফিটনেস আছে, প্লেয়ারদের রিকভারির ব্যাপার আছে, প্লেয়ারদের ছোটোখাটো ইঞ্জুরি হলে সেখান থেকে, সেটা ফিঙ্গারই হোক বা নিকল ইঞ্জুরি হোক, সেখান থেকে রিকভার করার জন্য টাইম দিতে হবে মনস্তাত্ত্বিকভাবে। নাহলে তা আপনাকে একদিনে 12টা ক্লাস দিলে আপনার অসুবিধা কি? 4 বছরে কেন সেশন করছে একটা অনার্স করতে গেলে? ওটা তো 2 বছরই করা যায়। তাহলে ব্যাপারটা আমার কাছে ঠিক তাই মনে হয় যে এখানে প্রতিদিন খেলা খেলা খেলা, এদেরও রিক্রিয়েশন দরকার, রিল্যাক্স দরকার। এত বেশি মানসিক স্ট্রেস, বিকজ কিছু খেলোয়াড়ের তো সবগুলো ফর্মেটই তাদেরকে মোস্টলি খেলতে হয়, কিছু খেলোয়াড় আছে ব্রেক পাচ্ছে, সো দ্যাট কিছু খেলার উপর আসলে টর্চার হয়ে যাচ্ছে। আর অতিরিক্ত ক্রিকেট, আমি জানি না যে কেউ যদি আউট অফ ফর্ম থাকে, হি ইজ আউট অফ ফর্ম, কালকেও দেখতেছি হি ইজ আউট অফ ফর্ম। যদি মাঝখানে একটা 10 দিনের ব্রেক থাকে, তাহলে এগেইন হি ক্যান রিথিঙ্ক, রিবিল্ড, এগেইন হি ক্যান কাম ব্যাক ফ্রেশ, কিংবা চিন্তা করতে পারে আমার নেক্সট সিরিজ কোনটা। আমি তো কারেন্ট সিরিজ দিয়ে চিন্তা করতে করতেই সামনে আমার ডিফারেন্ট চ্যালেঞ্জ, মেবি হোমে খেলছি, এরপরে আমার এওয়ে একটা ডিফিকাল্ট চ্যালেঞ্জ। এবং বাংলাদেশ টিম, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং এই সমস্ত নিউজিল্যান্ড টিমকে এনে যেভাবে দেশে ধবল ধোলাই করেছে, সো ওয়েন দে উইল গো দেয়ার, I mean something really serious is waiting for them. আমরা অস্ট্রেলিয়া, ইন্ডিয়া দেখছি টেস্ট ম্যাচের বোলিং, আমি কথাটা বলতে ভুলে গেছিলাম, অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা দেখছি। সো দ্যাট দেখেও কিন্তু আমাদেরকে এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, যেহেতু আমরা টেস্ট ম্যাচ অনেক কম খেলেছি শুরুর থেকেই, এবং এখন যারা ইয়াং, জানি না কতদিন তারা ফিট থাকবে, খেলতে পারবে। সো তাদেরকে কিন্তু এই সমস্ত টেস্ট ম্যাচ দেখতে হবে, স্লিপসে কয়টা বল ক্যারি করছে, কোন লাইনে বল করছে, বাউন্স কতখানি পাচ্ছে ওখান থেকে, বিকজ এই নিউজিল্যান্ডের মতো উইকেট তো ঢাকায় পাবে না। সো দ্যাট আজকে আপনি দেখেন শুরুর উইকেটও বোলিং লাইনটা দেখেন, লাস্ট যে উইকেটটা এবাদতের, দ্যাট ওয়াজ
উইকেটের লাইনে ছিল দেখে কিন্তু ও উইকেটটা পেলো, প্যাডে লেগে বলটা ওখানে লাগলো। সো দ্যাট সো মেনি থিংস দে আই মিন শেখার আছে। বাট আপনি যে কথাটা এখানে ফেরত আসি, আই থিঙ্ক ইটস আমাদের অনেক প্লেয়ারই সেরা একাদশ আমরা অনেক জায়গাতেই পাবো না, এবং অনেকেই হয়তো খেলবেন নিকেল ইঞ্জুরি নিয়ে। তো আই থিঙ্ক ইটস সাংঘাতিক একটা টাফ টাইম আমাদের আসতেছে, এবং যদি খুব ভালো পজিটিভ রেজাল্ট জয়ের ধারায় আমরা না থাকি তো আমরা মেন্টালিও শ্যাটার থাকবো, বিসাইড ফিজিক্যালিও শ্যাটার থাকার চান্স অনেক। লিউ ভাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন দর্শক, যে জয়ের ধারায় ফেরাটা যদি সেটা না হয় তাহলে এই ব্যস্ততম সূচিতেও কিন্তু আরো তীব্র সমালোচনার মুখে পড়তে হবে ক্রিকেটারদের, কারণ টাইগার ফ্যানরা কিন্তু বসে থাকবে না এবং বাংলাদেশের ক্রিকেট অনেক পপুলার। আমরা প্রথম 5 মাসের যে সূচি দেখালাম সেখানেই লিপু ভাই অনেক কঠোর কঠোর মন্তব্য করেছেন। আমরা একটু দেখতে চাই যে পরের মে জুন থেকে আসলে কি কি রয়েছে। মে মাসে আয়ারল্যান্ড সফর রয়েছে এবং সেই সফরে বাংলাদেশ 3টা ওডিআই খেলবে আয়ারল্যান্ডের মাঠে। জুন জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফর, সেখানে 2টি টেস্ট, 3টা ওডিআই এবং T20 রয়েছে 3টি। অগাস্টে বাংলাদেশ যাবে জিম্বাবুয়ে সফরে, সেখানে কোনো টেস্ট নেই, 5টা ওডিআই রয়েছে এবং 3টা T20 রয়েছে। এরপর অগাস্ট সেপ্টেম্বরে এশিয়া কাপ T20, এটা হবে শ্রীলঙ্কায়। টানা ম্যাচ রেফারি সাহেব রয়েছেন, ক্রিকেটারদেরকে খুব কাছ থেকে দেখেন রাহুল ভাই। এই যে টানা খেলার মধ্যে ক্রিকেটাররা থাকবেন এবং নিশ্চিতভাবেই বাংলাদেশকে আলটিমেটলি যেভাবে প্রত্যেক মাসে আলটিমেটলি খেলা চলবে, সেখানে অনেক ক্রিকেটার ছুটি চাইবেন, সেখানে নতুন ক্রিকেটারের অন্তর্ভুক্তি আসবে, অনেকের অভিষেক হবে, আমি সেই কথাটাই ফিরছি। সুতরাং এই বছরই আমরা হয়তো নাম্বার অফ ক্রিকেটার্সকে দেখব যাদের অভিষেক হচ্ছে। কারেক্ট। একটা দিক দিয়ে বলতে পারি যে ধরেন পজিটিভ নেগেটিভ দুইটাই আছে এখানে। পজিটিভ হলো যে আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের পাইপলাইনে প্লেয়ার নেই। হ্যাঁ, তো এখানে যারা আপনি যেটা বললেন যে এখানে অনেক প্লেয়ারদের অভিষেক হতে পারে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এত টাফ শিডিউল, তাতে আপনার অনেক প্লেয়ার, কারেন্ট প্লেয়ারদের মধ্যে অনেক রেস্ট দিতেই হবে। এবং আপনি যদি সিরিজ ওয়াইজ যদি আপনি ইম্পর্টেন্স মনে করেন, আপনি আফগানিস্তান ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেটা প্রথম শুরু হবে, যেটার সাথে আমাদের এখানে রেজাল্টের উপরে পরবর্তীর ম্যাচ সিরিজগুলির উপর অনেক কিছু নির্ভর করবে। দেন আবার আসবে হলো শ্রীলঙ্কার সাথে এখানে টেস্ট ম্যাচ, যেটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের সাথে। তাদের সাথে আমাদের সবসময় একটা ভালো আপনার আর্চ রাইভেলের মতন প্রতিদ্বন্দ্বী হয়, সেটাও একটা ব্যাপার আছে। দেন আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের সফর দেখেন, এখানে এসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আমরা কিন্তু জেতা ম্যাচগুলো আমরা হেরে গেছি। আবার এটাও কিন্তু আবার ওখানে যে ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলাটা খুব টাফ, বাউন্সি উইকেট, দেন 2টা টেস্ট, 3টা ওডে, মানে ফুল সিরিজ, এখানে অনেক দিনের একটা অলমোস্ট 1 মাসের উপরে ট্যুর। তো সেক্ষেত্রে আপনি যত কিছু মানে আমরা যত কিছু বলি না কেন, মেন্টালি আমাদের অনেক এখানে স্ট্রং থাকাটা একটা বড় চ্যালেঞ্জ। আর যারা নতুন চান্স যারা পেতে যাবে বা পাওয়ার যারা যাদের সুযোগ থাকবে, ওদের জন্য একটা বড় চ্যালেঞ্জ টু গেট দি পজিশনস পার্মানেন্টলি। কারণ আপনি এখন দেখবেন যে আপনি দেখেন মাহমুদুল্লাহ অলরেডি কিন্তু টেস্ট থেকে চলে গিয়েছে, T20 এবং ওয়ানডেতে তারা ফোকাস করে। এর মধ্যে ইনজুরির সংখ্যা যদি থাকে, যারা নতুন চান্স পাচ্ছে তাদের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকে। অনেকে নতুন চান্স পাচ্ছে কিন্তু নামের বিচারে এবং পারফরমেন্সের বিচারে তারা কিন্তু পারফর্ম ওইভাবে করতে পারছে না। তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ থাকবে যে আমরা সুযোগ পাচ্ছি কিনা। এটা পুরোপুরি নির্ভর করে তারা কতটুকু মেন্টালি স্ট্রং, যে জায়গাটায় আমাদের ক্রিকেটাররা অনেকটাই বিলো, মানে পিছিয়ে রয়েছে। তো অবশ্যই এটা সত্যি কথা যে এটা অনেক বড় একটা শিডিউল। প্রতি বছর মানে পুরো বছর এইভাবে ক্রিকেটটা থাকতে গেলে আমাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স অবশ্যই তৈরি থাকতে হবে, যে আমাদের রিপ্লেসমেন্ট কারা, এবং রিপ্লেসমেন্টটা যেন তেন ক্রিকেটারকে আপনি দিতে পারবেন না, সাম্প্রতিক পারফরমেন্স দিয়েও আপনি দিতে পারবেন না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপের জন্য তামিম ইকবাল কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ারদেরও কিন্তু নিতে যাচ্ছে, যেমনটা আমরা ইয়েকে দেখেছি, শুনতে উনি নিজে বলেছে ইমরুল কায়েসকে সে অন্যভাবে চায়। তার মানে কি, একটা ক্যাপ্টেনেরও কিন্তু একটা লক্ষ্য আছে, তারও একটা প্ল্যান থাকে। তো সবকিছু মিলে কিন্তু আপনার এখানে একটা অ্যাসিড টেস্টের মতন থাকবেই, এবং জয় পরাজয়টা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট রোল প্লে করে। যদি রেজাল্টটা যদি আমাদের পক্ষে ওইভাবে না আসে, ইটস ভেরি টাফ টু কাম ব্যাক। তখন সেকেন্ড থটটাও কিন্তু খুব দ্রুত আসে যে আমাকে চেঞ্জ করতে হবে, নতুন প্লেয়ার আনতে হবে, এই চিন্তাগুলো কিন্তু আসে। আমি একটু পরবর্তীতে যাই যে এরপরে
তারপরে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কি রয়েছে, সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু আয়ারল্যান্ড আসবে বাংলাদেশে এবং তারা একটি টেস্ট খেলবে, 3টা ওডিআই খেলবে এবং 3টা টি20 খেলবে। এরপরেই কিন্তু যেটা রাহুল ভাই বলছিলেন অক্টোবর নভেম্বরে টি20 বিশ্বকাপ, আর সবশেষ নভেম্বর ডিসেম্বরে ভারত আসবে, তারা 2টা টেস্ট খেলবে, 3টা ওডিআই খেলবে। বিশ্বকাপটা কিন্তু অস্ট্রেলিয়া হচ্ছে। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে হবে টি20 বিশ্বকাপ। যেটা আমি একটু বাবু ভাইয়ের কাছে যেতে চাই। বাবু ভাই, সংবাদকর্মী হিসেবে তো আপনার দম ফেলার সুযোগ নেই, সুতরাং খুব ব্যস্ত একটা বছর। ডেফিনিট মঞ্জুর। এখন কথা হচ্ছে যে লিউ ভাই যেটা বললেন যে একটা সময় হলে হয়তো মানে প্লেয়ারদের যে অ্যাসোসিয়েশন আছে তারা এটাকে হয়তো বয়কট করতে চাইতেন বা কন্ডেম করতেন, বাট এখন তো যেটি এটা হয়ে গেছে, এখন তো আর এটা নিয়ে এখন আপনাকে মেনে নিতে হবে। এখন আমি বিং এ প্রফেশনাল জার্নালিস্ট, আমি বলবো যে আমি যেমন মেনে নিয়েই আমাকে কাজ করতে হবে, এর মধ্যে আমাকে শারীরিকভাবে ফিট থাকার চেষ্টা করতে হবে, যদিও সব কিছু আল্লাহর হাতে, তারপরেও আমার নিজের তো একটা চেষ্টা থাকতে হবে, আমার নিজের মনোসংযোগ এবং আমি কাজের প্রতি যে আমার আকাঙ্ক্ষা বা আগ্রহ সেটাও যেমন ধরে রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের মতো তারা তো প্রফেশনাল প্লেয়ার, তাদেরকে এটা মেনে নিয়েই খেলতে হবে এবং এটা হয়তো বা হেকটিক হবে, যেটা লিউ ভাই বললেন যে অনেকে হয়তো নিগেল টিগেল থাকবে, ইনজুরি নিয়ে চলে আসবে। আরেকটা আমি একটু ছোট্ট বলে দিচ্ছি, রাহুল হয়তো আমার মনে হয় আকুপাকু করছিল এটা বলার জন্য, সেটা হচ্ছে যে মার্চ এপ্রিলে কিন্তু ঠিক আমাদের প্রিমিয়ার লিগও আছে, ঢাকা প্রিমিয়ার এবং 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 আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে বাংলাদেশের সব বড় বড় দলগুলোর কিন্তু দল গঠন হয়ে গেছে, এবং আমরা যত কথাই বলি না কেন এই তাদেরকে বাদ দিয়ে প্রিমিয়ার লিগ শেষ পর্যন্ত হবে না, এবং সাউথ আফ্রিকার থেকে টিম ফেরার পরই তারা অন্তত হাফ লিগ প্রায় খেলতে পারবে, এবং সুপার লিগটা পুরো খেলতে পারবে সবাই। তো এই সেটাও তো অনেক আরো কিন্তু হেকটিক, এবং লিউ ভাই নিজে মানে বাংলাদেশের ক্লাব ক্রিকেটের একটা নিজেই একটা ইনস্টিটিউশন। আসলে বাংলাদেশের ক্লাব ক্রিকেট এখনো কিন্তু কম্পারেটিভলি একটা ব্র্যান্ড, তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতার বাতাবরণটা অনেক বেশি এবং টাফ ক্রিকেট হয়, এবং ক্রিকেটাররা নিশ্চয়ই ফার্স্ট ক্লাসের চেয়ে প্রিমিয়ার লিগে অনেক সিরিয়াসলি নেন, অনেক বেশি এনজয় করেন। ইভেন আমার তো মনে হয় বিপিএল এর চেয়ে তো আমাদের ঢাকার ক্লাব ক্রিকেট যেটা প্রিমিয়ার লিগ সেটার স্ট্যান্ডার্ড বেটার। কাজে এই যে চাপটা থাকবে তার সাথে আবার প্রিমিয়ার লিগ যুক্ত হবে, কাজে সবকিছু মিলে প্লেয়ারদের অনেক কষ্ট হবে, শারীরিকভাবে সত্যি কথা বলি তাদের নিজেকে ধরে রাখাটাও টাফ হবে। এখানে যেটা আমি যেটা মানে আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডের, ক্রিকেট অফসের, টিম ম্যানেজমেন্টের এবং সিলেক্টরদেরও কিন্তু অনেক কাজ। এখানে শুধু ক্রিকেটারদের ছেড়ে দিলাম, তারা খেলবেন মাঠে, লিউ ভাই যেটা বললেন যে তাদের কষ্ট হবে। আপনাকে একটু থামাই, আমি একটু প্রশ্নটা তুলে ফেলি আপনার কাছে, যে আমরা জানতাম যে 31 ডিসেম্বর হচ্ছে প্রধান নির্বাচকে এবং তার সঙ্গে যে আরেকজন সিনিয়র নির্বাচক রয়েছেন হাবিবুল বাশার সুমন, দুজনের মেয়াদ শেষ, তো তার পরবর্তী তাদের তো এক্সটেন্ড করা হয়েছে কিনা সেটা আমরা জানি না, এবং তারাও জানেন কিনা এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। না, এটা তো বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাহেব বলেছেন যে জানুয়ারিতে ওই তদন্ত কমিটি যেটা করা হয়েছে জালাল ভাই এবং সিরাজ ভাইকে দিয়ে, সেটার রিপোর্ট আসার পর যে আসলে টি20 ওয়ার্ল্ড কাপের সময় যে ব্যর্থতার যে সম্ভাব্য কারণ, সেই কারণ কি টিম ম্যানেজমেন্ট নাকি প্লেয়ারদের কোনো শর্টকামিংস, নাকি প্ল্যানিংয়ে ভুল ছিল, নাকি টিম সাজাতে গিয়ে নির্বাচকরা অনেক বড় ধরনের ভুল করেছেন, এটা ওই সবার কাছ থেকে মতামত নেওয়ার পর যেটা তদন্ত কমিটি যে রিপোর্টটা দিবেন, সেই রিপোর্টে যদি মানে যেটা পাপন ভাইয়ের কথায় উঠে এসেছে যে যদি সিলেক্টরদের কথা আসে তাহলে সিলেক্টররা হয়তো থাকবেন না, আর যদি কোচদের উপরে দোষ আসে তাহলে কোচরা থাকবেন না। কাজেই আমার মনে হয় যে জানুয়ারি পর্যন্ত ওয়েট করতেই হবে। আরেকটা বিষয় হচ্ছে যে জানুয়ারিতে তো আসলে বিপিএল চলতে থাকবে এবং আমাদের একাধিক সিলেক্টর কিন্তু কোনো না কোনো টিমের সাথে বা ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কানেক্টেড, কাজে সবকিছু মিলে হয়তো জানুয়ারি বা আমার মনে হয় বিপিএল পর্যন্ত ওয়েট করতে হবে আসলে। এক্স্যাক্টলি আমরা ফিরবো, উই আর টকিং অ্যাবাউট নাম্বারস। আমরা একটু সংখ্যাগুলো দেখে নিই যে ঠিক কতদিন মাঠে থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। অন্তত আমরা দেখছি যে টেস্ট খেলবে বাংলাদেশ 11টি, যেখানে দেশের মাটিতে বাংলাদেশ খেলবে 5টি টেস্ট, ওয়ানডে খেলবে 23টি, যার মধ্যে দেশের মাটিতে 9টি টেস্ট, 9টি ওয়ানডে, এবং টি20 খেলবে কমপক্ষে 19টি, দেশে 5টি এটা ফিক্স, এবং 19টি বলছি এই কারণে কারণ বাংলাদেশ এশিয়া কাপ টি20 এবং ওয়ার্ল্ড টি20তে অংশ নেবে, এবং সেখানে যদি সফল হয় তাহলে নাম্বার অফ ম্যাচের সংখ্যা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ 19 থেকে সংখ্যাটা আরও বেড়ে যেতে পারে। সব মিলিয়ে অন্ততপক্ষে 53টি ম্যাচ বাংলাদেশ খেলবে, দেশে হচ্ছে
19টি, যদি সংখ্যার দিক দিয়ে বিবেচনা করেন তাহলে কমপক্ষে 97 দিন, যদি একটি টেস্ট ম্যাচের আয়ু 5 দিন ধরে হিসেব করি তাহলে 97 দিন বাংলাদেশের মাঠে থাকা লাগবে। এই সংখ্যাটা আরো বেড়ে যেতে পারে যদি টি-20 সংখ্যা বেড়ে যায়। লিপু ভাই, 365 দিনে বছর, আমি বলছিলাম একটু আগে, তো যদি 100 দিন কোনো ক্রিকেটার, হয়তো বা একজন বা দুজন বা চারজন বা পাঁচজন ক্রিকেটার থাকবেন যাদেরকে 100 দিনই জাতীয় দলের হয়ে মাঠে থাকতে হবে, তো তার জন্য তো আপনি তো বলেছেন যে এটা আসলেই খুব হার্ড ফট। তো সেইটার জন্য আসলে আমাদের ক্রিকেটাররা কতটা ফিট? আমাদের তো বলা হয় যে বাংলাদেশের ক্রিকেটাররা ফিজিক্যালি অনেক দুর্বল অন্য দেশের তুলনায়। আসলে হচ্ছে কি, মানে এই লোডটা কিন্তু কি হারে বেড়েছে এটা নিয়ে আমরা খুব একটা রিসার্চ করিনি। আমি জানি না মানে আপনাদের কাছে গ্রাফ আছে কি না, যে আগের দশকে কি হয়েছে তারপরের দশকে কি হয়েছে। এটা আপনি তো 97 দিন হিসাব দিলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের, বিপিএল এর 34 দিন, ঢাকা প্রিমিয়ার লিগের যদি ইয়ে করেন, বিসিএল যদি ধরেন, এনসিএল যদি ধরেন, কোন কোন ক্রিকেটারকে তো খেলতে হবে। কেউ যদি ন্যাশনাল টিমেও বাদ যায় তো তাকে হয়তো ওখানে গিয়ে খেলতে হচ্ছে। সো দ্যাট অল টুগেদার মেবি 160-170 days, maybe more than that. I mean, if you consider BPL 34 days and Dhaka Premier League another 45 days, then BCL, NCL, তো এটা আসলে we have to মানে look onto it very seriously, যে আমরা আসলে একটা প্লেয়ারের শারীরিক শক্তি, সক্ষমতা, মনোসংযোগ সবকিছু মিলিয়ে এটা কিন্তু আসলে একটু গবেষণার ব্যাপার আছে। কেউ যখন ভালো থাকে তাহলে তার একটা ভালো সময় থাকে, কেউ যখন ভালো মন্দর মধ্যে যায় তখন তার মেন্টাল স্ট্রেংথ কেমন থাকে, সে কোথায় খেলছে, দেশের বাইরে। এবং এই যে সবশেষে যেটা বললেন যে আসলে আমাদের মানসিক শক্তি আছে কি না, সমালোচনাটা সোশ্যাল মিডিয়াতে সমালোচনা, বোর্ডের থেকে সমালোচনা, আমরা এখানে বসে সমালোচনা করি, ভালো মন্দ সব কিছু মিলেই। তো এইটা অল অফ এ সাডেন আগে যদি 40 দিন মাঠে খেলতো তাহলে 40 দিনের উপর সমালোচনা হতো, এটা 60 দিনের থেকে 70, 90, 97 দিনে চলে গেছে। ইন্টারন্যাশনাল ম্যাচের সমালোচনা তো অনেক কঠিন। এখন যদি সেই আন্দাজে আগের দিনের মতো আমাদের আমলের মতো ক্লাবের সমালোচনা থাকতো, তাতে আমরা যখন রিক্সা দিয়ে যেতাম গালি নালে তালি খেতে খেতে যেতাম, তো দ্যাট উড হ্যাভ বিন রিয়েলি ডেঞ্জারাস। তো আমার মনে হয় যে আসলে খুব সিরিয়াসলি যেটা ক্রিকেট বোর্ড চিন্তা করছে যে 3টা ফরম্যাটের জন্য 3টা দলকে করা, সেখানে তাহলে অটোমেটিক্যালি কমে আসবে, সেই দিকটার দিকে বেশি নজর দেওয়া। আজকে আমরা এখানে এটা নিয়ে আলাপ করছি। আই থিঙ্ক এই টিমের ক্যালেন্ডার নিয়ে আমাদের মানে খুব সিরিয়াসলি ক্রিকেট অপারেশনসে চিন্তা করা উচিত। কারণ সাউথ আফ্রিকায় যে কখনোই কোনো দিন যায়নি, সে তার জন্য নতুন করে গিয়ে একটা টেস্ট খেলা যেন না হয়, এই টিমের হয়ে কিংবা একাডেমির হয়ে, আন্ডার 19-এর হয়ে, তার যেন একটা এক্সপিরিয়েন্স থাকে। এই জিনিসগুলোকে মানে একটু কম্পাইল করে দেখতে হবে। সো ফার অ্যাট প্রেজেন্ট আমরা কোথায় দাঁড়িয়ে আছি, নেক্সট 3-4 ইয়ার্সের মধ্যে আমরা কোথায় যেতে চাই, কিভাবে যেতে চাই, এটার কাজগুলো গোছানো ইতিমধ্যে শুরু হয়ে যাওয়া উচিত ছিল। 60-70 দিন চলে গেছে এই বোর্ডের। দিস বোর্ড ইজ স্লিপিং। 70 দিন পরে কমিটির দায়িত্ব বন্টন হলো, আমি জানি না এর আগের থেকে এই 70 দিনের মধ্যে অনেক কাজ কিন্তু করে ফেলা যেত, যে কে কাকে কবে রিপ্লেস করবে, তামিম সম্ভাব্য রিপ্লেসমেন্ট কবে, 3 বছর 4 বছর, তাহলে সেই জায়গায় কে, তার আগে আল্লাহ না করুক ইনজুরি হতে পারে, আউট অফ ফর্ম হতে পারে, 2 বছর পরেই আমাদের অধিকাংশ খেলোয়াড়ই না হবে কি হবে না এই বিতর্কে জড়িয়ে যাবে, তারপরে 2 বছরটা এক্সটেন্ড করবে। এটা আমার অ্যানালাইসিস। আমরা খুব অল্পতে অস্থির হয়ে যাই। তো কাজেই আমার মনে হয় রিসার্চ বেসড কাজ ক্রিকেট বোর্ডের অনেক করা উচিত। সেটা উইকেট থেকে শুরু করে কোন দেশে খেলছি, কোন কন্ডিশনে খেলছি, কার বিপক্ষে খেলছি, তাদের স্ট্রেংথ কি, সম্ভাব্য চ্যালেঞ্জ আমাদের কি হতে পারে, ওই দেশের প্লেয়ারদের কয়টা নতুন প্লেয়ার ইন্ডাক্ট হইতে পারে ওই সময়। এখন অনেক প্লেয়ারকে আমরা চিনি না, কমেন্ট্রি করছে নিউজিল্যান্ডের প্লেয়াররা, নতুন খেলোয়াড়, আমাদের সাধারণ আমাদের জন্য, অনেক লোকের জন্য তো অ্যাবসলিউটলি নতুন। সো আমাদেরকে তাদের আন্ডার 19 থেকেই ফলো করা উচিত। আমাদের আন্ডার 19 যখন খেলতে যাচ্ছে, প্যারালালি রিসার্চটা ওখান থেকে শুরু হওয়া উচিত, যে কোন দেশের আন্ডার 19 কি হচ্ছে, এই টিম কি আসতেছে, সো হোয়াট কুড বি আওয়ার চ্যালেঞ্জ, আমরা কোথায় আছি, অ্যান্ড আমাদের যে স্ট্রেংথ আছে তারা কতটুকু সিরিয়াসলি খেলছে, আমাদের প্লেয়ারদের সাইকোলজিক্যালি তারা কি চিন্তা করছে সেটাও খেয়াল করা উচিত ক্রিকেট বোর্ডের। যে আমরা দেখি যে অমুক সিরিজের সময় বলছে যে আই এম নট অ্যাভেলেবেল। বোর্ডের যদি কেউ জব করে তাহলে বোর্ডের তরফ থেকে, আমি সেদিন ক্রিকেট অফিসার চেয়ারম্যানের সঙ্গে আমার দেখা হয়েছিল আহ্বানের ইয়েতে, তাই আমি বললাম যে আই থিঙ্ক ইউ শুড সে দিস আর দ্য সিরিজ ইউ উইল নট গেট লিভ আনলেস ইউ আর ইনজোর্ড, ইউ হ্যাভ টু প্লে দিস সিরিজ, ইফ ইউ ওয়ান্ট টু গেট লিভ ওকে এগেন্স্ট জিম্বাবুয়ে আর এই টিমের সঙ্গে আমি তোমাকে ছুটি দিব। যে এসে বলবে যে আমি এই সিরিজ খেলবো না, নো ইট ক্যান বি।
these are the series you have to play. Why you shouldn't play? এখানে তো তোমারও পরীক্ষা, দেশেরও পরীক্ষা, সব কিছু এখানে ইস্যুস আছে। অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর, ডোন্ট ট্রাই টু বি পপুলার, ট্রাই টু বি অ্যাজ হার্ড অ্যাজ ইউর অপোজিশন বোলাররা যেমন আসে। আজকে কিছু ডার্টি মোমেন্টস দেখছিলাম অস্ট্রেলিয়া অ্যান্ড আরেকটা টিমের, না অনেক আগের, আমি জনসন টনসনের। সো ওগুলো যদি যখন দেখি তখন দেখি ক্রিকেট কত রুট, মানে যে স্টিফেন স্মিথ যেটা পড়ে গেল, মাথায় ইনজোর্ড হলো। সো ক্রিকেটটা আসলে টাফ, তো মাঠে তো স্টিল টাফ, হয়তো স্লেজিং হচ্ছে না, কিন্তু ক্রিকেট ইজ টাফ, গেটিং টাফার অ্যান্ড টাফার। সো দ্যাট আমার মনে হয় আমাদেরও অনেক কিছু করণীয় আছে এবং খুব দ্রুত করণীয় আছে, দ্রুত করতে হবে। অন্যরা যদি 4 ঘন্টা খাটে, আমাদেরকে 8 ঘন্টা খাটতে হবে এটার জন্য। বাবু ভাই, আপনার কাছে যেতে চাই, জাতীয় দল নিয়ে আলোচনা করছি, জাতীয় দলের জন্য মহাব্যস্ততার বছর, এই বছরে প্রচুর ম্যাচ খেলবে জাতীয় দল। তো সেই তুলনায় আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ কয়েকদিন পরেই, আন্ডার-19 টিম, এ টিম, এইচপি টিম, তারা কি এত ব্যস্ত? না, তাদের ব্যস্ততা অনেক কম। এক্ষেত্রে অবশ্য আমরা সত্যি কথা বলি, যেটা গত বিশ্বকাপের, মানে যুব বিশ্বকাপের সাকসেসের পেছনের কাহিনী যদি যাই, তাহলে তো প্রচুর ম্যাচ তারা খেলেছিল। আন্ডার-19 টিম দেশে বিদেশে প্রচুর ম্যাচ খেলেছে, 30টার ওপরে বোধহয় ম্যাচ তাদের ছিল। এবছর তো একদমই সেই সুযোগটা হয়নি। এখানে অবশ্যই মুখ রক্ষার কথা বলছি না ক্রিকেট বোর্ডের বা গেম ডেভেলপমেন্টের, সেটা হচ্ছে যে করোনা একটা তাদের একটা রক্ষা কবচ হয়তো হয়েছে। বাট এখন যে সময়টা আছে, সময় খুব বেশি হাতে নেই, তারপরেও যতটুকু সম্ভব ছিল আরও বেশি ম্যাচ খেলার ব্যবস্থা করা দরকার ছিল। এবং সেটা যদি একেবারে আন্ডার-19 লেভেলেও না হয়, সেটা যদি সে ইন্ডিয়ায় গিয়ে কোনো স্টেটের আন্ডার-19 টিমের সাথে, মানে এই ধরনের ট্যুরেরও কিন্তু প্রয়োজনীয়তা আছে। আপনি যখন আন্ডার-19 লেভেলে ট্যুর করতে পারবেন না, সে ধরেন কোনো ম্যাক্সিমাম আন্ডার-19 টিমই এনগেজ, তখন আপনি যেটা করতে পারেন, ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা এই দলগুলোর আন্ডার-19 স্টেট লেভেলের আন্ডার-19 টিমগুলোর সাথে খেলার ব্যবস্থা করতে পারেন। দ্যাট ইজ, যত বেশি আমাদের উঠতি তরুণরা ভিন্ন কন্ডিশনে খেলবেন, বিভিন্ন দেশে গিয়ে খেলবেন, এক একটা দেশের এক এক কন্ডিশনের সঙ্গে তাদের কিন্তু একটা অ্যাডাপ্টেবিলিটি তৈরি হবে। এখন এই বিষয়গুলো আসলে করার অনেক কিছুই আছে, বাট আমি বললাম যে করোনার কারণে হয়তোবা সেই কাজটা ঠিক মতো হয়নি। বাট সামনের যে সময়টা আছে সেটাকে যতটা ঠিক মতো করা যায় সেই চিন্তাটা রাখতেই হবে। এবং এটা তো গেল আন্ডার-19-এর কথা। একইভাবে এ টিম, এইচপি, এদেরকে যদি আপনি বাইরে না পাঠান, আমাদের যে প্লেয়ারগুলোর কথা লিউ ভাই বললেন, রাহুল বললেন, আমিও বললাম যে একেবারেই ইনএক্সপিরিয়েন্স নিউজিল্যান্ড কন্ডিশনে, বাট নিউজিল্যান্ড ট্যুর বাংলাদেশ টিম করবে। বাংলাদেশের আন্ডার-19 এইচপি টিম, একাডেমি টিম যদি গত 1 বছরে নিউজিল্যান্ডে পাঠানো যেত, এই প্লেয়ারগুলি, এই শরীফুলরাই যদি, এই ইবাদতরাই যদি এইচপি বা একাডেমি বা এই টিমের হয়ে নিউজিল্যান্ড ট্যুর করে আসতেন, তাহলে তো একটা এক্সপেরিয়েন্স গেদার করতো, আউটপুট হয়তো ডেফিনেটলি পাওয়া যেত। এবং এই কাজগুলো করতেই হবে। আপনি শুধু জাতীয় দল কবে কোথায় গিয়ে খেলবে তার আগে দেশের মাটিতে কিছু প্রস্তুতি নিলেন, সেখানে গিয়ে প্রায় একটা মুখরোচক কথা শোনা যায়, আমরা 10 দিন আগে যাচ্ছি, 15 দিন আগে যাচ্ছি। 10 দিন 15 দিন খুব বড় ব্যাপার না। ওই প্লেয়ারগুলির যদি ওই দেশে খেলার একদমই অভিজ্ঞতা না থাকে, এখন নিউজিল্যান্ডে গেলে আপনার হেভি উইন্ড, ওইখানে হাই ক্যাচ আসলে হঠাৎ করে বল ডিক করতে পারে, হঠাৎ করে বলের আপনার গতিপথও চেঞ্জ হয়ে যায়, এবং দেখা গেল যে একটা চেস্ট হাইটে ক্যাচ আসতেছে, একটা লেভেলে গিয়ে সেটা আরও ক্যারি করে মাথার উপরে দিয়ে চলে যায়। এই এক্সপেরিয়েন্স যদি না থাকে, এটা কিন্তু ওই বাংলাদেশের কন্ডিশনে সারাদিন ফিল্ডিং ক্যাচিং প্র্যাকটিস করে এটা হবে না। আমি একটু রাহুল ভাই আপনার কাছে যেতে চাই। রাহুল ভাই, আপনি বলছিলেন যে এই বছরটা বাংলাদেশের জন্য আসলেই খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ যারা ক্লোজ ফো, যেমন ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, তাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের সিরিজ রয়েছে, এবং এই সব সিরিজগুলো যদি খারাপ হয় তাহলে বাংলাদেশের র্যাঙ্কিং কিন্তু আরো নিচের দিকে নেমে যাবে। 3 ফরম্যাট মিলিয়েই বলছে। সুতরাং এই বছরটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত ছিল। তো সেটার জন্য কি আসলে প্রস্তুত বাংলাদেশের ক্রিকেট? দেখেন, প্রস্তুত আছে কি না আছে এটা সবাই কিন্তু ওপেন, ইটস ওপেন। আর শিডিউল যখন আপনি দিয়েছে, ডেফিনেটলি এর মধ্যে আপনার প্রস্তুতির ব্যাপারটাও তো কিন্তু আমরা দেখছি যে কি ধরনের প্রস্তুতি আছে। যেটা বললেন যে এই টিম বলেন, এইচপি বলেন, করোনার জন্য বিভিন্ন জায়গায় আমরা যেতে পারিনি। আমাদের এখানে কিন্তু সেরকম টুর্নামেন্টেরও কিন্তু আলটিমেটলি হয় নাই, এরকম হওয়ার মতন কোনো
অপশনও ছিল না। কোভিডটার জন্য কিন্তু আমাদের অনেক কিছুই কিন্তু আমাদের আমরা গ্যাপ পড়ে গিয়েছে। এটা দেন আপনি যদি আমরা যেটা বলছিলাম যে এখানে আপনি বলছিলেন যে আমরা 160 ডেজের মতন আমরা এখানে ব্যস্ত থাকবো, আমি তো বলবো যে 250 ডেজ এখানে ব্যস্ত থাকবো বিকজ অফ দি কোয়ারেন্টাইন। আপনি যেখানে যাবেন না কেন এখানে কিন্তু 10 দিন, 15 দিন, 8 দিন, 7 দিন আপনি কিন্তু রাখতে হবে। আমি যে জায়গাটায় আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি যে উই আর নট স্ট্রং এনাফ ইন মেন্টাল, এই জায়গাটায় কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হবে এবং এটা শুধু আমরা 16 জন প্লেয়ার বা 22 জন প্লেয়ার নিয়ে কিন্তু আমাদের করলে হবে না, পুলটা বড় করতে হবে, আমাদের পুলটা বড় করতে হবে। এই জন্যই যেটা আপনি বলছিলেন যে আমাদের যে এত শিডিউল, এই শিডিউলগুলি যদি আমরা ঠিক মতন ক্যাপাবল করতে না পারি, কোনো ইনজুরি যদি হয়ে যায় তার রিপ্লেসমেন্টটা পারফেক্ট রিপ্লেসমেন্ট আমরা চাই এবং ওই ধরনের প্লেয়ারদের আগের থেকে যদি আমরা ওটা বলতে না পারি বা তারা যদি শিডিউল দেখে যদি নিজেরা যদি প্ল্যান না করে এবং এই প্ল্যানের জন্য যদি আমাদের বোর্ড যদি হেল্প না করে তাহলে কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিন্তু ওই যে বললাম যে যাদের সাথে আমাদের সব থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়, ওয়েস্ট ইন্ডিজ বলেন, শ্রীলঙ্কা বলেন, আফগানিস্তান বলেন, এদের সাথে যদি আমরা হেরে যাই তাহলে আমাদের প্লেয়ারে কিন্তু আরও বকডাউন হবে, যেটা গত বছর আমরা বেশি বকডাউন হয়ে গেছি। এটার থেকে ফিরে আসা কিন্তু ওই যে যেটা বললেন যে জয়টা কিন্তু এমনি মুখে মুখে বললে হবে না, মাঠে ক্রিকেট করেই খেলতে হবে এবং আপনাকে ফ্রি ক্রিকেট খেলতে হবে। তো সেটার জন্য পরিবেশটা আসলেই দরকার এবং আমি বলবো যে 8 ঘন্টা না, আমি বলবো যে আরো 12 ঘন্টাই এখানে কাজ করা উচিত। এক্স্যাক্টলি, আপনি লিভু ভার্সন যে টাইম আরো বাড়ালেন। লিভা, এই বছর বাংলাদেশ 11টা টেস্ট খেলবে। আমরা সচরাচর সবশেষ কবে এতগুলো টেস্ট বাংলাদেশ খেলেছে আমার ঠিক মনে পড়ছে না। আমরা তো রিসেন্টলি বোধহয় খুব বেশি টেস্ট খেলি না। তো এই বছর যে 11টা টেস্ট খেলবে, এইটার জন্য আসলে আমাদের যে প্লেয়াররা তারা আসলে প্রস্তুত কিনা? আমার কাছে যেটা সমস্যা মনে হয় কি, আমি অনেকদিন আগে থেকেই বলছিলাম, মানে আসলে টেস্টের আজকের খেলাটার দিকে দেখেন, ওদের ফার্স্ট সেশন হাউ দে রিয়েলি ব্যাড, ওরা কত বল ছেড়েছে। আমরা ওয়ান ডে বেসড দল, টি20ও ভালো করার এখন চেষ্টা করতেছি, যেহেতু আমরা ভালো না, আমরা বল ছাড়ার থেকে মারতে চাই বেশি, মানে মারার দিকে এখন বেশি মনোযোগী হচ্ছি, কিংবা বল পুশ করা। সো তার মানে কি, টেস্টে ভালো করতে গেলে ভালো মন্দ সময় আসবে, কোনো সময় সার্ভাইভ করতে হবে, ভালো উইকেটেও সার্ভাইভ করতে হবে, বিকজ পজিশনটা খারাপ হয়ে গেছে, 5 দিনে গিয়ে খেলাটাকে ড্র করতে হবে, কথার কথা। তো এইটার জন্য ওই কোচকে তুমি কত বল ছাড়া তার জন্য এসে হ্যান্ডশেক করতে হবে। ওয়ান ডে কোচ এসে বলবে যে তুমি এটাকে স্কোয়ার কাট কেন করো নেই, আরেক টি20 কোচ বলবে এটাকে রিভার্স সুইপ কেন খেলো না এই বলটাকে। সো আমি বহুত দিন আগে থেকে বলছি যে টেস্টের জন্য হয় ডেডিকেটেড একটা কোচ, অ্যাবসোলুটলি হু নোজ ব্যাটিং, অথবা একটা ব্যাটিং কোচকে কিংবা বোলিং কোচকে ডেডিকেটেড করা উচিত, কিংবা বলবে যে এসে যে তুমি কেন এই 70টা বলের মধ্যে কেন 40টা বল এই ব্যাটসম্যান ছেড়ে দিল, উইকেট কিপারের কাছে কেন গেল, বিকজ বল ওয়াজ ড্যাম নিউ। তুমি 40টা বল যখন ওর আইসেট হয়ে গেছে, ও যখন পিছে 25-30 রান করে ফেলেছে, উইকেটে সেটেল ডাউন হয়ে গেছে, তখন যদি তুমি ডাবল ভালো বলিংও করো, ইউ মে নট এবল টু গেট হিম আউট বিকজ হি ইজ সেটেল ডাউন। সো দ্য বেস্ট টাইম তুমি ওয়েস্ট করলা। সো এগুলো দেখবে, 11টা টেস্টকে হেলায় মানে ছোটোখাটো করে দেখা উচিত না। এটার জন্য ফুল টিম ম্যানেজমেন্টের কথা আমি বলি না, আমি বলি একটা লোককে ডেডিকেটেড করেন, কিংবা আমাদের তো অনেক কোচেস আছে, আমাদের দেশের অনেক লোকজন আছে, তাদেরকে আপনি অ্যাসাইন করেন, দিস ইজ দ্য ডিউটি ইউ হ্যাভ টু পারফর্ম। হেড কোচই দরকার হলে অ্যাসাইন করে দেখ যে তোমাদেরকে এই জিনিসগুলোকে দেখভাল করতে হবে, সো দ্যাট যদি এক হেড কোচ টি20 নিয়ে, ওয়ান ডে নিয়ে ব্যস্ত থাকে, ইট উইল গো ব্যাড টু ওয়াস্ট। আই ক্যান টেল ইউ, আজকে এখানে ফোরকাস্ট করে আমি বলে গেলাম, এটা আরও খারাপ হবে। কারণ আমাদের দেশে ওই শর্ট খেলে আউট হওয়ার পর রিভার্স সুইপ খেলে আমরা সমালোচনা করছি মুশফিক আউট হচ্ছে কিংবা আরেকজন আউট হচ্ছে, কিন্তু ওইখানে যদি তার একটা সে জানতো যে তার একটা রিয়েল কোচ আছে টেস্ট ম্যাচের জন্য, সে তাকে কোনোদিনই অ্যাপ্রিসিয়েট করতো না যে তুমি 40 খেলো বা যাই খেলো, আই ডোন্ট ওয়ান্ট ফ্রম ইউ এই শটটা খেলার জন্য। সো দ্যাট এ ডেডিকেটেড কোচ ইজ ভেরি এসেনশিয়াল। অন্য জিনিসগুলো তা আলাপ করেছে, আমি এই জিনিসগুলো রিপিট করতে চাই না। আরো বহু সূক্ষ্ম পয়েন্ট আছে, আমরা হয়তো ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারবো সেটা শেষ হবে খেলা নিয়ে। 2022 টাইগারদের মহাব্যস্ততার বছরের দ্বিতীয় দিনটা কেমন যাবে, কেমন প্রত্যাশা করছেন? প্রত্যাশা তো অবশ্যই ভালো করছি, বাট এখন কালকের যে অবস্থা, যদি আজকে আমরা যে বোলিংটা করেছি, আমি লিউয়ের কথায় শুরুতে ফিরে যাই যে সকালের দিকের উইকেটটায় যদি আমরা নিউজিল্যান্ডের মিডল অর্ডার বা লেট মিডল অর্ডারকে খেলাতে পারি, তাদেরকে যদি স্লিপস পয়েন্টটা স্ট্রং রেখে, গালি টালি রেখে যদি
জাস্ট তাদেরকে উইকেট টু উইকেট কিংবা হয়তো ফোর্থ উইকেটে রেখে যদি একটু মুভমেন্ট আদায় করে ফেলা যায়, তাহলে হয়তো অবশ্যই আমার মনে হয় যে 100 থেকে 120 রানের মধ্যে বাকি 100 থেকে 120 রানের মধ্যে নিউজিল্যান্ডের ইনিংসকে শেষ করে দেওয়া যাবে। বাট তারপরে বাংলাদেশের ব্যাটিংটা কি হবে এটা নিয়ে আমি আসলে শঙ্কিত না, চিন্তিত না, বাট আমি একটু দ্বিধান্বিত। কারণ এই ধরনের কন্ডিশনে আমাদের টপ অর্ডারের, যেটা লিউ ভাই শুরুতে বলছেন, লিউ ভাইয়ের কথাই ফিরে যেতে হচ্ছে যে আমাদের তো বল ছাড়ার প্রবণতা কম। এখানে একটা সেশনে বল ছাড়তে হবে, একটা সেশনে ডিফেন্ড করতে হবে, আর একটা সেশনে হয়তো একটু এক্সেলারেট করতে হবে। সেই কাজটা আমরা করতে পারবো কিনা, বাট আমার যেটা ধারণা নিউজিল্যান্ডকে হয়তো বা আমরা বিলো 400-এর মধ্যে অল আউট করতে পারবো। বাট তারপরের ব্যাটিংটা আমাদের অবশ্যই অনেক কশাস এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী করতেই হবে। রাহুল ভাই, যদি বিলো 400-এও নিউজিল্যান্ডকে আটকে রাখা যায়, তারপরে এটা কত ম্যাসিভ স্কোর বাংলাদেশের জন্য? অনেক। নিউজিল্যান্ড কন্ডিশনে আপনি 400, আপনি অ্যাটাকটা দেখেন না, নিউজিল্যান্ডের অ্যাটাক পাঁচটা বোলার কিন্তু, হ্যাঁ ডেরিল মিচেল সহ। হ্যাঁ, তো আপনি অ্যাটাকটা দেখলেই তো আপনি বুঝতে পারবেন, এবং ওদের অ্যাটাক এবং আমাদের ব্যাটসম্যানদের এক্সপিরিয়েন্সগুলি আপনি দেখেন। এখানে আপনার মুশফিক 4, দেন আপনার নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8, আপনার মিরাজ পর্যন্ত যদি থাকে, স্বীকৃতি ব্যাটসম্যান অনুযায়ী তো আপনি দেখেন একমাত্র মুশফিক ছাড়া তো আমি এখানে কাউকে দেখি না, যদি আপনি এক্সপিরিয়েন্সের দিক থেকে দেখেন। তো আপনার হি ইজ এ হার্ট অফ দ্য টিম। এখন ও কতটুকু সার্ভাইভ করবে যদি 400-এর থাকে, তাকে যদি সেরকম যদি আপনাকে সাপোর্ট যদি ওপেনার 1 ডাউন 2 ডাউন না দেয়, তো এটা বিগ চ্যালেঞ্জ। আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে এবং এটা প্লেয়ারদেরই নিতে হবে। যতই আমরা এখানে কথা বলি না কেন, এবং অনেক জায়গায় হয়তো অনেক কথা বলি আমরা, বাট প্লেয়ারদেরই কিন্তু আসলে মাঠে খেলতে হবে। তারা ঠিক মতন আসলে অ্যানালিসিস করে কিনা নিজেদেরকে, বা নিজেদেরকে ঠিক মতন তারা ঠিক মতন বুঝতে পারে কিনা যে তার ক্যাপাবিলিটিটা কতটুকু। কারণ আপনাকে প্র্যাকটিক্যালি রিয়েলিটিটা চিন্তা করতে হবে, আপনি কোথায় আপনি যাবেন শেষে। ভাই, বিগ চ্যালেঞ্জ ফর মুশফিকুর রহিম। 154 রান সম্ভবত পিছনে রয়েছেন 5000 রান থেকে। তো প্রথম বাংলাদেশি হিসেবে তার সামনে একটা ল্যান্ডমার্কও রয়েছে। তো এই টেস্টটাও নিশ্চয়ই আসলে তার নিজেকে প্রমাণেরও একটা টেস্ট। মনে তাকে প্রমাণ করার কিছু নাই, ইজ ডেফিনেটলি এ গুড প্লেয়ার। তো ওইটাকে মাথা থেকে বের করেই তার খেলতে হবে। আমার মনে হয় দুইটা যদি বড় ইনিংস আমাদের, মানে বড় ইনিংস বলতে 100-এর কথা বলি, কারণ এই উইকেটে লাস্ট ইয়েতে 110-11-এর উপরে রান এসছে লাস্ট সেশনে, সে ইন্ডিকেটিং যে উইকেট ইজ গেটিং বেটার। বাট সকালে একটু ড্যাম সেশন থাকবে, সেটা বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ। যদি ফার্স্ট সেশনের মধ্যে ওদেরকে আউট করে দিতে পারে, দ্যাট উইল বি ওয়ান্ডারফুল। নাহলে 3 ঘন্টার মধ্যে, তাহলে লাস্ট 3 ঘন্টা বাংলাদেশ ভালো একটা কন্ডিশনে ব্যাট করার সুযোগ পাবে, যেখানে মেবি বাউন্স কুড বি এ ফ্যাক্টর। বাংলাদেশ টিম শর্টস খেললে এটা হয়তো 30 গজ পর্যন্ত ক্যারি করতে পারে, কেউ পিছের দিকে যেতে পারে। ওই একটা জায়গায় আমাদের কিছু ঝুঁকি আছে। বাট কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে, কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে। কোনো না কোনো নতুন সূর্য উদয় আমাদের চেষ্টা করতে হবে। জয় আছে এরকম কারো না কারোর। তো ইট ইজ চ্যালেঞ্জিং ফর এনি কান্ট্রিজ। তো বাংলাদেশের জন্য ইটস এ চ্যালেঞ্জ, বাট কাউকে না কাউকে কোনো না কোনো সময় ওভারকাম করার জন্য। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা ট্রেন্ড বোল্ট, টিম সাউদি, নেইল ওয়াগনারকে তো বাংলাদেশ ভীষণ ভয় পায় তার শর্ট বলগুলোকে। তো আসলে তাদের বিরুদ্ধে আসলে কতটা এখন হয়েছে কি, আমাদের দেশে তো স্পিনের অ্যাটাকটা হয় হয়তো 60%, 40% হয় পেস বোলিংয়ের অ্যাটাক। ওখানে গিয়ে হয়তো দেখা যাবে যে 75% সিম বোলার, 4টা সিম বোলারকে খেলতে হচ্ছে, 25% হয়তো স্পিনাররা বল করবে। কথার কথা বললাম আর কি। তো কন্টিনিউয়াসলি কেউ না কেউ বোলিং করছে, 2টা লেফট আর্ম আছে এবং 2টা রাইট আর্ম পেস বোলার আছে। So that's a pressure, and somebody is maybe 6 feet 8 inch tall, তার একরকম লেন্থের থেকে বল একভাবে উঠবে। সো কেউ যদি সেটেল ডাউন করতে না পারে, আজকেও কথা যদি দেখি, সবাই কিন্তু রান করতে পারে নাই, সবাই কিন্তু সেটেল ডাউন করতে পারে নাই। তো যে সেটেল ডাউন করতে পারবে তাকে লম্বা খেলতে হবে। হি শুড নট বি হ্যাপি উইথ স্কোরিং 60-50 করে খুশি হওয়ার কোনো কারণ নেই। বড় স্কোর আসলে করতেই হবে। গাজী এস্টাফ হোসেন লিবু, নিয়ামুর রশিদ রাহুল এবং আরিফুর রহমান বাবু, আপনাদের 3জনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। বছরের দ্বিতীয় দিনটা বাংলাদেশের ভালো হোক, এবং সেই যে ভালোটা সেটা আসলে প্রলম্বিত হোক এবং সারা বছর ধরে চলুক। বাংলাদেশকে দীর্ঘ একটা সফর করতে হবে এই 2022 সালে, এবং সেখানে কিন্তু টাইগার ভক্তরা অবশ্যই তাকিয়ে রয়েছে যে বাংলাদেশ ক্রিকেট দল ভালো ক্রিকেট খেলবে, বাংলাদেশের যে ব্র্যান্ড ক্রিকেটটা রয়েছে সেটা খেলবে, এবং বাংলাদেশ অবশ্যই এটা চমৎকার বছর পার করবে 2022 সালে। দর্শক, শুভরাত্রি, শেষ করছি।